নিখিল আর ফটিক দুজনে এই পুজোর ছুটিতে প্রচুর আনন্দ করেছে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো সব শেষ। হালকা হালকা ঠান্ডাও পড়েছে। কিছুদিন পর তাদের স্কুলও খুলে যাবে। দুজনেই এই ছুটিতে সারা গ্রাম মাথায় তুলে রেখেছিল। কারোর বাগান থেকে পেঁপে, ডাব, আখ চুরি করে খাওয়া, নইলে কারোর পুকুর থেকে মাছ চুরি করে খাওয়া, আরও কত ডানপিটেমি যে তারা করেছে তার ইয়ত্তা নেই। তবে আজকে নিখিলের মনটা বড়ই খারাপ। আর দু একদিন পরেই তাদের স্কুল খুলে যাবে। এত মন ভরা আনন্দ আর হবে না। তারা দুজন এক্ষুনি একটা টমেটো ক্ষেত থেকে টমেটো নিয়ে এসে নুন আর লঙ্কা দিয়ে অনেকটা টমেটো খেয়েছে। তারপর বাণুজ্যেদের বাগান থেকে পেয়ারা পেড়ে খেয়ে দুজন এই জনশূন্য মাঠের এই গাছতলায় এসে আরাম করছে। অত কিছু খেয়ে দিয়ে তারা আরাম করে মাটিতে শুয়েছিল। ধুর, ভাল লাগে না, পরশু থেকে আবার সে স্কুল যেতে হবে। যা বলেছিস, এই ছুটিতে কত আনন্দ করলাম। দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল আর পুজোর ছুটিও। এই ফটিক, শোন না, এখন তো পাকা তেঁতুলের সময়, চল না একটু তেঁতুল খেয়ে আসি। আমার কাছে কিছুটা লবণও আছে। কি বলছিস কি? এতগুলো টমেটো, অতগুলো পেয়ারা খেয়ে তোর এখনও তেঁতুল খেতে ইচ্ছে করছে? খিদে পাচ্ছে তো, কী করব। চল না যাই, কটা তেঁতুল যদি বাড়ি নিয়ে যেতে পারি। তাছাড়া এখন এখানে বসে কী বা করবি। আচ্ছা ঠিক আছে, চল। তবে আমি কিন্তু কোনো তেঁতুল গাছ চিনি না ভাই। আরে চিন্তা নেই, আমি তো চিনি, চল আমার সঙ্গে। তারপর নিখিল ফটিককে নিয়ে তাদের গ্রামের পশ্চিম দিকের একটা জঙ্গলের দিকে হাঁটা দিল, যেই জঙ্গলে কেউ কস্মিন কালেও যায় না। রাস্তায় হাঁটতে হাঁটতে ফটিক নিখিলকে জিজ্ঞেস করলো, এই নিখিল, তুই কোন তেঁতুল গাছের কাছে নিয়ে যাচ্ছিস বলতো? সামনেই তো ওই ভূত বাঁধানো তেঁতুল গাছটা আছে, তুই কি ওখানে নিয়ে যাবি নাকি? চুপ কর তো, ভূত বাঁধা তেঁতুল গাছ, ওইসব ভূত টুত কিছু হয় না, বুঝলি। চুপচাপ চল। চলতে চলতে তারা জঙ্গলের একটা জায়গায় এসে দাঁড়ালো। তাদের সামনে দিয়ে ঝোপ জঙ্গলে ঘেরা একটা সরু রাস্তা ঢুকে গেছে। বিকেলের সময় হলেও এখনো ততটাও অন্ধকার হয়নি, কিন্তু জঙ্গলের মধ্যে এমনিতেই ঝপ করে অন্ধকার নেমে আসে। তার উপর সেই রাস্তাটাকে দেখে মনে হচ্ছে সেটা যেন কত না গভীর অন্ধকারে ঢুকে গেছে। সেটা দেখে ফটিক বলল, নিখিল, ওই রাস্তাটা দেখ, কেমন অন্ধকারের মধ্যে চলে গেছে। ওই রাস্তার মধ্যেই তো সেই ভূত বাঁধানো তেঁতুল গাছটা রয়েছে। ধুর, আবার সেই ভূত। আরে ঘন জঙ্গলের মধ্যে এমন একটা পুরনো তেঁতুল গাছ, আর কেউ এদিকে আসেও না। ভাব কেমন পাকা পাকা তেঁতুল পাবো। মাঠে গিয়ে নুন আর লঙ্কা দিয়ে, উফ, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। চল এখন ফটাফট গিয়ে ওখান থেকে কটা পাকা তেঁতুল তুলে নিয়ে আসি। নিখিল ভাই, জানিস তো, আমি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, অনেক বছর আগে আমাদের গায়ের নিবারণ বুড়ো ভয়ানক এক আত্মাকে ওই ওই তেঁতুল গাছে মন্ত্র বলে বেঁধে রেখে দিয়েছিল। গ্রামের কেউ তো এদিকে আসেই না। দেখ ফটিক, আমি এসবে বিশ্বাস করি না। আর তুই এত ভীতু, সেটা আমি আগে জানতাম না তো। সে যাই হোক, আমি এখন যাচ্ছি, তুই যাবি কিনা সেটা বল। ভাই, আমার কিন্তু খুব ভয় করছে, কোথা থেকে কি হয়ে যাবে। আমি বলি কি, ফিরে চল। তুই চুপ কর তো। তোর যখন এতই ভয় করছে, তুই এক কাজ কর, এখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে কটা তেঁতুল পেড়ে নিয়ে আসছি। এই বলে নিখিল ঝোপ জঙ্গলে ঘেরা সেই সরু রাস্তার মধ্যে চলে গেল। ফটিক তাকে আর কিছু বলার সুযোগই পেল না।
নিখিল সেই সরু রাস্তার মধ্যে প্রবেশ করে দেখল জায়গাটা কেমন হঠাৎ করে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। সে যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে, আর মনে হচ্ছে এই দুনিয়ায় নিখিল কেবল একাই রয়েছে। নিখিলের গাটা একটু ছমছম করছিল, তবে সে ভয় না পেয়ে তেঁতুল গাছের দিকে এগোতে লাগলো। বহু বছর কোনো জনমনীষী এই স্থানে আসেনি, ফলে এদিকে বন জঙ্গলটা একটু বেশি ঘন। নিখিল সেই ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে একটু দূরেই একটা বিরাট আকার তেঁতুল গাছ, এবং সেই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো গাছটিকে ঘিরে কয়েকটি ত্রিশূল গাঁথা এবং লাল সুতো দিয়ে বেড়ার মতো বানানো। নিখিল হেঁটে সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালো এবং দেখতে লাগলো গাছে কিভাবে ওঠা যায়। গাছের উপরের দিকে তাকিয়ে দেখল গাছের মধ্যে কেমন যেন একটা গাঢ় অন্ধকার। তার কেমন যেন মনে হচ্ছে গাছের ওই অন্ধকার ডালপালার মধ্যে থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে রয়েছে। গাছে ওঠার জন্যে নিখিল তার সামনের একটা ত্রিশূল তুলে ফেলে দিল। তখনই সে অনুভব করল কিছু একটা যেন তার পেছন থেকে খুব দ্রুত গতিতে একদিক থেকে আরেক দিক চলে গেল। নিখিলের শরীরের মধ্যে কেমন একটা ঝিলিক খেয়ে উঠল, এবং গাছের মধ্যে থেকে কে যেন নিখিলকে ডাক দিল। সেই ডাকে নিখিল বুঝতে পারল এখানে সত্যিই কিছু অস্বাভাবিক রয়েছে। সে পেছন ঘুরে সবে পালাতে যাবে, তখনই ওপর থেকে একটা কিছু তার সামনে এসে দাঁড়ালো। তারপর ফটিক সেই সরু রাস্তার মুখেই দাঁড়িয়েছিল, যেখান থেকে নিখিল সেই রাস্তায় প্রবেশ করেছিল। ফটিক জড়সড় হয়ে সেখানেই দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল আর নিখিলের অপেক্ষা করছিল। তখন নিখিল সেই সরু রাস্তার মধ্যে দিয়ে বেরিয়ে এলো। তার চোখ কেমন যেন লাল হয়ে রয়েছে। নিখিলকে বেরিয়ে আসতে দেখে ফটিক বলল, যাক, তুই এসেছিস ভাই। আমার ভীষণ ভয় করছিল। তা তুই যে তেঁতুল পাড়তে গেছিলি, কই তেঁতুল? নিখিল শুধু বলল, বাড়ি চল। তারপর তারা দুজন সেই জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে গ্রামের মধ্যে চলে এলো। কিন্তু নিখিলের আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগছিল ফটিকের। সে বুঝতে পারছিল যে নিখিলের কিছু একটা হয়েছে। পরের দিন সকালে ফটিক মাঠের সেই গাছতলায় যাচ্ছিল যেখানে আগের দিন তারা দুজনে বসেছিল। প্রতিদিন সকালে নিখিল আর ফটিক সেই গাছতলাতে গিয়েই দেখা করে। তারপর সেখান থেকে তারা গ্রামে কোথায় যাবে, কার বাগান থেকে কি চুরি করবে, সেই সব ফন্দি করে। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ছোট কাকার সাথে দেখা হলো। ফটিকের ছোট কাকার বাড়ি নিখিলের বাড়ির পাশেই। তিনি খুব ব্যস্ত হয়ে কোথায় যেন যাচ্ছিলেন। তখন ফটিক তাকে ডেকে বলল, ছোট কাকা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? গোবর্দির কাছে যাচ্ছি বাবা ফটিক। কেন, কি হলো কি? আমাদের যে 3টে গায়ে গরু আছে, সবগুলোর গা থেকে কে যেন মাংস খুবলে খেয়েছে। সারা গোয়াল ঘর রক্ত ভেসে গেছে।
একটা গরু তো মারা গেছে জানিস। কি বলছো? কিসে খুবলে খেয়েছে? কবে? যা মনে হচ্ছে কাল রাতেই, কিন্তু কিসে যে খেয়েছে সেটাই বুঝতে পারছি না। কোনো জংলি জানোয়ার গ্রামে ঢুকে পড়েনি তো? যাই হোক, আমি চলি রে, বুঝলি? গোবর্দির বাড়িটা অনেক দূরে, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসতে হবে। তারপর ফটিক মাঠের সেই গাছতলায় গিয়ে দাঁড়ালো। নিখিল সেখানে আগে থেকেই এসে বসে আছে এবং তার সামনে কয়েকটা ছাগল চড়ে বেড়াচ্ছে। আর নিখিল জিভ বার করে কেমন দৃষ্টিতে সেই ছাগলগুলোর দিকে তাকিয়ে রয়েছে। তার জিভ থেকে টপ টপ করে লালা ঝরতে লাগলো। ফটিক নিখিলের সেই দৃষ্টি দেখে একটু ভয় পেয়েছিল, তবুও সে তার পাশে গিয়ে বসল এবং বলল, কিরে নিখিল, মাছ ধরতে যাবি নাকি? চল, কটা মাছ নিয়ে এসে এখানেই পুড়িয়ে খাওয়া যাবে। না, মাছ খাবো না। মাছ খাবি না? তাহলে কি খাবি? ফটিক, সামনের ওই ছাগলগুলোকে দেখ, এগুলো খেতে কতই না সুস্বাদু হবে, তাই না? চল না, একটা ধরে খাই। ছাগল দেখে কেউ এরকম করে নাকি? সে বলল, কি বলছিস? ছাগল? তা কাঁচাই খাবি নাকি? নিখিল সেই ছাগলগুলোর দিকে তাকিয়েই অদ্ভুতভাবে উত্তর দিল, কাঁচা খেতেই তো আসল মজা। তারপর বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল ফটিকের। নিখিলের বাড়ি তো তার ছোট কাকার বাড়ির পাশেই। তাহলে কি নিখিলই? ফটিকের কাছে সব ব্যাপার স্পষ্ট হয়ে গেছে। ওই তেঁতুল গাছের কাছ থেকে আসার পর থেকেই নিখিলের এই পরিবর্তন। ফটিক আর ওখানে বসে থাকলো না। সে উঠে গ্রামের নিবারণ বুড়োর বাড়ির দিকে হাঁটা লাগালো। এখন একমাত্র নিবারণ বুড়োই ফটিকের সাহায্য করতে পারে। তার কারণ, অনেক বছর আগে নিবারণ বুড়োই ওই তেঁতুল গাছের সঙ্গে এক প্রেতাত্মাকে বন্দি করে রেখেছিল, আর সম্ভবত সেই প্রেতাত্মাই নিখিলের উপরে ভর করেছে এখন। নিবারণ বুড়োর বাড়িতে গিয়ে তার শোয়ার ঘরে ঢুকে সে দেখল, জীর্ণ শরীর নিয়ে বিছানায় কাঁথা গায়ে একজন শুয়ে আছে। গায়ের রং তামাটে, মাথার চারপাশে কিছু পাকা চুল আর মাঝখানে টাক। ফটিককে দেখে কাশতে কাশতে সে বলল, কে রে? কে ঢুকলো ঘরে? আগে খুড়ো, আমি ফটিক। আমার বাবার নাম নিশিকান্ত। ও, তুই নিশিকান্তের ছেলে? তা আমার কাছে কি মনে করে বাপ? আগে আমি খুব বিপদে পড়েছি, আপনার সাহায্য লাগবে খুড়ো। আমি তো বিছানা ছেড়ে উঠতে পারি না রে ফটিক। আমি তোর কি সাহায্য করব? তা তোর বিপদটা কি? বলছি, আগে বলো তো, গ্রামের পশ্চিমের বাগানে যেই ভূত বাঁধা তেঁতুল গাছটা রয়েছে, ওটা কি তুমিই বেঁধে রেখেছিলে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কেন? আগে খুড়ো, কাল বিকেলে আমি আর আমার বন্ধু নিখিল, আমরা দুজনে গেছিলাম ওই তেঁতুল গাছের ওখানে। ফটিক নিবারণ খুড়োকে কাল বিকেল থেকে আজকে বিকেলে যা যা হয়েছে সব বলে গেল। নিখিলের অদ্ভুত আচরণের কথা,
তার ছোট কাকার বাড়ির ঘটনাটাও। কেবল নিখিল যখন তেঁতুল গাছের কাছে গিয়েছিল সেটা সে বলতে পারল না, কারণ সেই সময় তেঁতুল গাছের কাছে নিখিল একাই গিয়েছিল। সমস্ত ঘটনা শেষ করে ফটিক বলল, এই হলো ঘটনা খুড়ো, আমি কি করি বলো তো? সে কি রে, কি করেছিস তোরা? আমি নিখিলকে বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। খুড়ো, তুমি কিছু করো। আমি কি করব বলতো? আমার যে আর সে আগেকার মতো শক্তি বা সাহস কিছুই নেই। সেই প্রেতাত্মা খুব শক্তিশালী ছিল। আজ থেকে প্রায় 10 বছর আগেও সারা গ্রামে মহা আতঙ্কের সৃষ্টি করেছিল। আমি আমি একা সে কি কষ্ট করে ওই প্রেতাত্মাকে ওই তেঁতুল গাছের সাথে বেঁধে দিয়েছিলাম। এমনকি এমনকি বছর খানেক আগেও আমি ওই গাছে আবার সুতো বেঁধে দিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো এখন উঠে দাঁড়াতে পর্যন্ত পারি না রে। আমি কি করব বল? তবে তবে হ্যাঁ, আমি যা যা প্রক্রিয়া করেছিলাম সেগুলো যদি তুই এখন করতে পারিস, তাহলে হয়তো সেই প্রেতাত্মা আবার সেই তেঁতুল গাছে বন্দি হয়ে যাবে। কি করতে হবে খুড়ো? বলছি, তবে খুব সাবধান। ওই তেঁতুল গাছের ওখানে গিয়ে যদি তুই ভয় পেয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে পালানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু তোর বন্ধুর হাতেই তোকে প্রাণ হারাতে হবে। তুই কি তা পারবি? পারবো। বেশ, তাহলে শোন। ওই তেঁতুল গাছটাকে আমি ত্রিশূল দিয়ে বেঁধে এসেছিলাম। তোর বন্ধু নিশ্চয়ই ওই ত্রিশূলগুলোকে তুলে ফেলেছে। তোকে সেই ত্রিশূলগুলোকে আবার ওই গাছের চারিদিকে গোল করে পুঁতে ফেলতে হবে। তারপর তারপর একটা লাল সুতো নিয়ে ত্রিশূলের চারিদিকে 21 বার ঘুরে একটা বেড়ার মতো তৈরি করতে হবে। তাহলেই সেই প্রেতাত্মা আবার সেই তেঁতুল গাছে বন্দি হয়ে যাবে। ঠিক আছে খুড়ো, আমি তৈরি। তবে লাল সুতো কোথায় পাবো? ওটা ওটা আমি তোকে দিয়ে দিচ্ছি। সুতোটা আমাকে মন্ত্র পড়ে দিতে হবে। তবে আবার সাবধান করে দিচ্ছি ফটিক, এই কাজে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু। ফটিক নিবারণ খুড়োর থেকে মন্ত্রপুত লাল সুতো নিয়ে রওনা দিল সেই তেঁতুল গাছের দিকে। এখন দুপুর। সে ভাবল, আগের দিন বিকেল হতে না হতেই জঙ্গলের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল। তবে আজকে আর দেরি করা চলবে না। আলো থাকতে থাকতে সে সেই তেঁতুল গাছের চারপাশে এই লাল সুতো বেঁধে দিয়ে আসবে। জঙ্গলে ঢুকে সেই সরু রাস্তার মুখে গিয়ে ফটিক খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। বাগানের মধ্যে এখন যথেষ্ট আলো রয়েছে, তবে যেই সরু রাস্তায় সেই তেঁতুল গাছটা রয়েছে সেই রাস্তাটার দিকে তাকিয়ে তার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। সেই রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সেটা কোনো এক পাতালপুরীতে চলে গিয়েছে। তবে কিচ্ছু করার নেই, নিখিলকে বাঁচানোর জন্য এই কাজটা তাকে সম্পূর্ণ করতেই হবে। সে মনে একটু সাহস নিয়ে সেই গভীর অন্ধকার রাস্তার মধ্যে প্রবেশ করল। সেই রাস্তার ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিখিলের মতো ফটিকেরও মনে হলো সে যেন কোনো এক আলাদা অন্ধকার জগতে চলে এসেছে। দুরু দুরু বুকে এদিক ওদিক দেখতে দেখতে সে এগোতে লাগলো।
কিছুক্ষণ পর সে সেই তেঁতুল গাছের সামনে এসে উপস্থিত হলো। ফটিক বাগানে এসেছিল দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়। একটু আগেও সে জঙ্গলের বাইরে থেকে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে এসেছে। তবে এই স্থানে মনে হচ্ছে হঠাৎ করে রাত হয়ে গিয়েছে। কালো মেঘ এসে সারা আকাশটাকে ঢেকে ফেলেছে। সে তাড়াহুড়ো করে এখানে এসেছে যাতে আলো থাকতে থাকতে সেই প্রেতাত্মাকে এই গাছে আবার বন্দি করে এখান থেকে চলে যেতে পারে। তবে এখানে যে এত ঝপ করে এত গাঢ় অন্ধকার নেমে আসবে সেটা সে ভাবতেও পারেনি। সে দেখল নিচে গাছটাকে ঘিরে কয়েকটি ত্রিশূল গাঁথা রয়েছে। কেবল একটা ত্রিশূল নিচে পড়ে আছে। সে বুঝতে পারল এই ত্রিশূলটাই নিখিল তুলে ফেলেছে এবং এর ফলেই সেই প্রেতাত্মা এই গাছের বাঁধন থেকে বেরিয়ে আসতে পেরেছে। সে গাছের একদম সামনে গিয়ে দাঁড়ালো এবং ত্রিশূলটা হাতে তুলে নিল। তখন সেই গাছের উপর অন্ধকার ডালপালার মধ্যে থেকে কে যেন তার নাম ধরে বলে উঠল, ফটিক বুঝতে পারল সেই প্রেতাত্মা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে সে এখন নিজেকে মনে মনে প্রস্তুত করে নিয়েছে। যাই হয়ে যাক, ত্রিশূলটা মাটিতে পুঁতে লাল সুতো দিয়ে গাছটাকে না বেঁধে সে এখান থেকে যাবে না। সে তার হাতে ত্রিশূলখানা মাটিতে সজোরে গেঁথে দিল আর তার সঙ্গে সঙ্গে সেই তেঁতুল গাছের মধ্যে থেকে একটা বিকট আর্তনাদ বেরিয়ে সারা জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল। সেই আর্তনাদ এতটাই তীব্র যে ফটিক সেটা সহ্য করতে না পেরে রীতিমতো কানে হাত দিয়ে বসে পড়ল। তারপর যখন সেই আর্তনাদটা থেমে গেল তখন কেউ যেন একটা হাত ফটিকের কাঁধে রাখল। সে চমকে পেছন দিকে ঘুরে তাকালো এবং দেখল তার সামনে নিখিল দাঁড়িয়ে আছে। তবে সে কিন্তু বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তার কাঁধে হাত রাখলো কে? তারপর ফটিক ভাবল আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এক্ষুনি সুতোটা ত্রিশূলের চারিদিকে 21 বার ঘুরে পেঁচিয়ে দিতে হবে, না হলে সে নিজে তো মরবেই, সাথে সেই প্রেতাত্মা নিখিলকেও ছাড়বে না। সে তাড়াতাড়ি প্রদক্ষিণ করা শুরু করল। তারপর নিখিল হেঁটে হেঁটে সেই তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ালো আর পেছন ঘুরে পিঠ গাছের দিকে রেখে উল্টো গিরগিটির মতো করে ধীরে ধীরে গাছের উপরের দিকে উঠতে শুরু করলো আর বলতে লাগলো, এখান থেকে চলে যা ফটিক, এক্ষুনি তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু তুই প্রাণে বাঁচবি না। ভাই ফটিক, তুই এক্ষুনি থেমে যা, নাহলে প্রেতাত্মাটা আমাকে মেরে ফেলবে। ফটিক ভেবে নিয়েছে 21 বার প্রদক্ষিণ না করে সে থামবে না। 15 বার হয়ে গেছে আর মাত্র 6 বার। তেঁতুল গাছের ওপর নিখিল গিরগিটির মতো আটকে ছিল। হঠাৎ সে ধপাস করে নিচে পড়ে গেল। তারপর দেখা গেল কয়েকটি কালো আবছায়া ধোঁয়ার মতো অবয়ব তেঁতুল গাছের চারিদিক ঘিরে ফেলেছে এবং ধীরে ধীরে ফটিকের দিকে এগিয়ে আসছে, যেন সবাই মিলে ফটিককে চেপে মেরে ফেলবে। এরই মধ্যে ফটিকের 21 বার প্রদক্ষিণ করা হয়ে গেল। চারিদিকের সেই কালো ছায়াগুলো
আর দেখতে পেল না ফটিক। নিখিল সেই গাছতলায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। চারিদিকের পরিবেশ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। আকাশ থেকে ঘন কালো মেঘটাও সরে গেল। কিছুদিন পরে স্কুল থেকে ফিরে নিখিল আর ফটিক সেই ফাঁকা মাঠের গাছতলায় বসেছিল। শীতকালের বিকেল, তাই মাঠে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। দুজন চুপ করেই বসেছিল। তখন ফটিক বলে উঠল, বুঝলি ভাই নিখিল, খুব খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? সন্ধেবেলায় আমার মা পিঠে বানাবে, আমার সাথে আমাদের বাড়ি চল, দুজনে একসাথে খাবো। না, আমি পিঠে খাবো না। পিঠে খাবি না? তাহলে কি খাবি? ফটিক একটু হেয়ালি করেই বলল, আমি তেঁতুল খাবো, ওই ভূত বাঁধা গাছের তেঁতুল। ছাড় ভাই, আর তেঁতুলের কথা বলিস না, আমার উচিত শিক্ষা হয়েছে। ফটিক তখন হা হা করে হেসে উঠল।